তুই দেখছিস আমার এই লাঞ্ছনা, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস? সর্বনাশী চামুন্ডা, যা, আমি আর তোর পুজো করব না, জীবনেও করব না। এই না বলে সেই বৃদ্ধ ব্রাহ্মণ ভারী কোষাখানা তুলে নিয়ে ছুঁড়ে মারল প্রতিমার দিকে। খাড়া ধরা বাঁদিকের একখানা হাতে লেগে ছিটকে পড়ল কোষাখানা। পুরুত একবার মাত্র পিছনে ফিরে দাঁড়ালো, তারপর অগ্নিদৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে তর্জনীতে পইতে জড়িয়ে বলল, তোরা নির্বংশ হবে। ছেলেগুলো তো হম্বিদম্বি করতে করতে ফিরে এলো পুজো মণ্ডপে। এসে কি দেখলো জানো? সবাই সেই প্রকাশ্য দিনের আলোয় মহাসপ্তমীর সকালে চোখের সামনে দেখল দেবীর খাড়া ধরা হাতখানা থেকে ফোঁটা ফোঁটা রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে, আর সেই রক্তে বসন ভিজে যাচ্ছে দেবীর। কি শুনতে চাও এই গল্প? তা বেশ, বন্ধুরা সাবস্ক্রাইব করে শুনতে থাকো এই গল্প। আজ তোমাদের জন্য থাকছে জয়ন্তীর কলমে তারানাথ তান্ত্রিক ও চামুন্ডার রোষ। দিনটা ছিল পৌষের এক শীতকাতুরে বিকেলবেলা। তারিখটা 26শে জানুয়ারি, কাজেই প্রজাতন্ত্র দিবসের ছুটি বলে অফিস বন্ধ। এই সুযোগে কিশোরী আর আমি এসে হাজির হলুম তারানাথের মটলেনের বাড়িতে। দেখলুম সবেমাত্র কোথাও থেকে ফিরছে তারানাথ। তার সেই বিখ্যাত ক্যাম্বিসের বড় ব্যাগখানা পড়ে আছে তক্তপোষের উপর। গায়ের মোটা খদ্দরের জামাখানা খুলতে খুলতে তারানাথ বলল, আরে এসো এসো, তোমাদের কথাই ভাবছিলাম। আমি আর কিশোরী দুজনেই দেয়ালের গায়ে হেলান করে রাখা মাদুরখানা খুলে মেঝের উপর বসতে বসতে বললাম, কেন, আমাদের কথাই মনে পড়ছিল কেন? নিশ্চয়ই কোনো বিশেষ ঘটনা ঘটেছে সম্প্রতি। তারানাথ জামা ছেড়ে বারান্দার বালতিতে রাখা জলে হাত মুখ ধুতে ধুতে বলল, আরে আর বলো কেন, গিয়েছিলুম সেই বর্ধমানের কুল্লিহা গ্রামে। দুর্গাপুর স্টেশনে নেমে আরো মাইল 10 ভেতরে একটা গ্রাম, বুঝেছ? তা বেশ বর্দিষ্ণু গ্রাম বলা চলে। অনেক পুরনো দিনের বনেদি পরিবারের বাস। সপ্তাহখানেক ছিলাম ওখানে এক প্রাচীন জমিদার বাড়িতে। এ তো দেখি মেঘনা চাইতেই জল। তারানাথ তার যে পুরো গল্প বলার মুডে আছে সেটা বুঝতে পারলাম। আমরা জিজ্ঞেস করার আগেই সেই গল্প বলা শুরু করে দিয়েছে দেখে মনটা খুব খুশি হয়ে উঠল। কথা বলতে বলতে তারানাথ বাড়িতে পড়ার ফতুয়াখানা গায়ে গলিয়ে নিয়ে আসন পিড়ি হয়ে তক্তপোষের উপর জমিয়ে বসল। তারপর হাঁক দিল, ওরে চারি, 3 কাপ চা আন তো দেখি মা, তোর কাকা বাবুরা এসেছেন। তারানাথ তক্তপোষের উপর জমিয়ে বসতেই আমি পকেট থেকে পাসিং শোয়ের প্যাকেটখানা বের করে তার সামনে খুলে ধরলুম। তারানাথ খুশি মুখে প্যাকেট থেকে একটা সিগারেট বের করে ধরাতে ধরাতে বলল, যাই বলো বাপু, আড্ডা জমাতে সিগারেটের কোনো তুলনা নেই। একটা টান দিলেই মেজাজটা একদম খুশ হয়ে যায়। কিশোরী পকেটে করে এনেছিল মোড়ের মাথার পঞ্চার দোকানের ভাজা গরম গরম সিঙারা। ঠোঙাটা তারানাথের সামনে রাখতে তারানাথ বলল, এসব আবার কেন আনতে গেলে? অবশ্য গরম চায়ের সঙ্গে মুড়ি সিঙ্গারা মন্দ হবে না। ওরে চারি, 3টে বাটিতে মুড়ি আনিস তো মা। চারি রান্নাঘর থেকেই বলল, যাই বাবা, চাটা করে নিয়ে যাচ্ছি। তারানাথ মন দিয়ে সিগারেটে টান দিতে লাগলো। আমি বললাম, তা বিষয়টা কি ছিল?
কুলডিহার সেই জমিদার বাড়ি গিয়ে সপ্তাহখানেক তো কাটিয়ে এলেন, নিশ্চয়ই গুরুতর কোনো বিষয় নাকি? গুরুতর না হলে কি আর 4 জন লোক পাঠিয়ে স্বয়ং জমিদার ডেকে নিয়ে যায়? ব্যাপারটা সত্যি সত্যি খুবই গুরুতর। বংশলোপের ভয়ে জমিদার কাশীনাথ দত্ত আমার একেবারে পায়ের ওপর কেঁদে পড়ল। বলল, বাবা ঠাকুর, আপনি আমার নাতিটাকে বাঁচান। আমাদের এই বিরাট গোষ্ঠীতে ওই একমাত্র কল্পদ্বীপ, সব মরে গিয়ে এখন ওই একটাতে এসে ঠেকেছে। কিন্তু এটাকেও বোধহয় আর ধরে রাখতে পারবো না বলে হাপুস নয়নে কাঁদতে লাগলেন ভদ্রলোক। কিশোরী জিজ্ঞাসা করল, ভদ্রলোকের কি ওই একটাই মাত্র নাতি? আরে না না, কাশীনাথ দত্তের বয়স প্রায় 90-91 বছর হবে। তার 3 ছেলে ছিল, ভাইদেরও 2-3টি করে ছেলে পিলে। বড় 51বর্তী পরিবার, 5 ভাই, তাদের বউ, ছেলে মেয়ে, দাস দাসী নিয়ে প্রায় 30 লোকের বিরাট বর্দেশনু পরিবার। কথার মধ্যে চারি এসে ঢুকলো, হাতে একটা থালায় 3টে কাপে চা আর 3 বাটি মুড়ি নিয়ে। তারানাথ চায়ে চুমুক দিয়ে বলল, নাও হে, গরম গরম খেতে শুরু করে দাও, পরে আমিও তোমাদের একটা চমক দেব। আমি এক মুঠো মুড়ি মুখে দিয়ে বললাম, ব্যাপারটা কি ঘটেছিল ঠাকুরমশাই? তারানাথ মুড়ি চিবোতে চিবোতে বলল, না, ব্যাপারটা শুরু হয়েছিল প্রায় 50 বছর আগে। সেটা ছিল দুর্গোৎসবের সময়। বিরাট বনেদি পরিবার, বুঝতেই পারছো। পুজোর সময় আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বাড়ি একেবারে গম গম করছে। 5 ছেলের শ্বশুর বাড়ি থেকে সব আত্মীয়রা এসেছে ভাইদের মামার বাড়ি, মাসির বাড়ি, পিসির বাড়ি, যে যেখানে আছে। 7 দিন ধরে অডেল খাওয়া দাওয়ার ব্যবস্থা। পাড়া প্রতিবেশীরাও এসেছে সব ভিড় করে। ভোরবেলা থেকেই সানাই বাজছে। সপ্তমীর দিন সকালে মায়ের মহাস্নানের আয়োজন চলছে জোর কদমে। 2 জন পুরুত এসেছে বাঁকুড়া থেকে। তারা হলো বাপ বেটা, ওই চাটুর্যে জমিদারদের কুলপুরোহিত ওরা। বহু বছরের গুরু বংশ। গল্পের মাঝখানে কথা বলা কিশোরীর স্বভাব। সে বলে উঠল, এত বড় জমিদার বাড়ির পুজো, তার পুরোহিত মাত্র 2 জন? আহা, মূল পুরোহিত 2 জন ছাড়াও আরো সহকারী বেশ কয়েকজন ছিল নিশ্চয়ই। আমি তো আর দেখতে যাইনি। তবে সেই সপ্তমী পুজোর দিন 2 বর্চার বাপ বেটাতেই সেখানে উপস্থিত ছিল, এটাই শুনলাম। বলে তারানাথ মুখ ভর্তি করে মুড়ি সিঙ্গারা নিয়ে মন দিয়ে চিবোতে লাগলো। আমি বললাম, কিশোরীর কথা ছাড়ুন তো ঠাকুরমশাই, তারপর কি হলো বলুন। তারানাথ মুখের মুড়ি শেষ করে চায়ের কাপে চুমুক দিতে দিতে বলল, তারপর তো মহাস্নান চলল মহা আড়ম্বরে। মহাস্নান শেষ করে জল পূর্ণ ঘট মাথায় নিয়ে একজন, আর লাল পাড় কাপড় জড়ানো কলাবউ কাঁধে নিয়ে একজন ফিরে চলল পুজো মণ্ডপে। সঙ্গে 7 জন ঢাকের বাদ্যি। সারা গ্রামের লোক জেটিয়ে এসেছে পুজো দেখতে। আসলে গোটা গ্রামের মধ্যে তো ওই একটাই পুজো। তারানাথ থামলো আরেক গাল মুড়ি মুখে দেবার জন্য।
আমরা তখন অধীর হয়ে উঠেছি। তারপর কি হলো ঠাকুরমশাই? তারানাথ একটু থেমে বলতে লাগলো। এদিকে সবাই দিঘি থেকে ফিরে দেখে পুজো মণ্ডপ জুড়ে হুলস্থুল কাণ্ড বেঁধে গেছে। চাটুজ্জে বাড়ির গিন্নিমা তো কেঁদে ভাসাচ্ছেন, বলছেন, এ কি সর্বনাশ হলো! এই মাত্র মাকে টিকলি পরিয়ে নথ পরিয়ে দিয়ে গেলাম, হঠাৎ মায়ের নাক থেকে নথ কোথায় গেল! এ কি সর্বনাশ হলো! হায় হায়, কে নিল মায়ের গয়না? এক বড়ি খাঁটি সোনার হীরের গাথা নথ, হায় হায়, কে নিল? 3 পুরুষের দেবতার সম্পত্তি, হায় হায়, কি সর্বনাশ হলো! বাড়ির কর্তারা বলতে লাগলো, এ ঘোর অমঙ্গলের লক্ষণ। যেখান থেকে পারো সবাই মিলে খুঁজে গয়না বের করো, না হলে মায়ের কোপে পড়ে সবাই মিলে শেষ হয়ে যাব। তারপর শুরু হলো খোঁজ তল্লাশ। বাড়ির পুজো মণ্ডপে এক ব্রাহ্মণ ছাড়া আর কেউ তো ওঠে না। তাহলে নিশ্চয়ই ওই পুরুত দুজনের কাজ। কর্তামশাই বুড়ো ভট্টাচার্যের দিকে তাকিয়ে বললেন, আপনি কিছু বলতে পারেন ভট্টাচার্য মশাই? তিনি বললেন, আমি তো মহাস্নানের কাজে ব্যস্ত ছিলাম। এখানে মণ্ডপে কি হচ্ছে কি করে জানবো? হঠাৎ কর্তাবাবুর ছোট ছেলে, যে কলকাতায় থেকে কলেজে পড়াশোনা করত, সে বলে উঠল, ওই পুরুত মশাই সরিয়েছেন জিনিসটা, ভালো করে তল্লাশি করলে ঠিক পাওয়া যাবে। গিন্নিমা বলে উঠলেন, না না, সে কি কথা! উনি আমাদের কুল পুরোহিত, এতদিনের সম্পর্ক, উনি এই কাজ করতে পারেন না, করতেই পারেন না। শুনে তার ছোট ছেলেটা বলে উঠল, অভাবে সবার নষ্ট হয় মা। শুনেছি ভট্টাচার্য মশাইয়ের আজকাল সংসারে খুব অভাব অনটন যাচ্ছে, তাই হয়তো লোভে পড়ে। শিক্ষিত ছেলের কথা শুনে জমিদার বাড়ির দুটো ছেলে এগিয়ে এসে বুড়ো ভট্টাচার্যের কাপড় চোপড় ঝেড়ে দেখতে লাগলো। আমরা অধীর আগ্রহে বলে উঠলাম, তারপর কি হলো ঠাকুরমশাই? পাসিংশোর প্যাকেট থেকে নতুন একটা সিগারেট বের করে নিয়ে তাতে টান দিতে দিতে তারানাথ ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলল। কি হলো ঠাকুরমশাই, আপনি দীর্ঘশ্বাস ফেললেন? তারানাথ ম্লান একটু হেসে বলল, আমরা বামুনরা যত শাস্ত্রই পাঠ করি আর যাগযজ্ঞ করে বেড়াই লোকের কল্যাণে, চিরটা কালই আমরা গরিবই থেকে গেলাম। আর গরিবের কথায় কে কান দেবে বলো? কেউ বিশ্বাস করলো না বুড়ো ভট্টাচার্যের কথা। চারদিকে গ্রাম শুদ্ধ লোক, আত্মীয় কুটুম, সবার সামনে দত্তবাড়ির ছেলেরা নদ খোঁজার নামে পুরুত মশাইয়ের কাপড় চোপড় ধরে টানাটানি করতে লাগলো। আর সহ্য হলো না পুরুত মশাইয়ের। সে মায়ের দিকে তাকিয়ে চিৎকার করে বলতে লাগলো, তুই দেখছিস আমার এই লাঞ্ছনা, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস সর্বনাশী চামুন্ডা! যা, আমি আর তোর পুজো করব না, জীবনেও করব না। এই না বলে সেই বৃদ্ধ ব্রাহ্মণ ভারী কোষাখানা তুলে নিয়ে ছুঁড়ে মারল প্রতিমার দিকে। খাড়া ধরা বাদিকের একখানা হাতে লেগে ছিটকে পড়ল কোষাখানা। ব্রাহ্মণ ছেলের হাত ধরে দুর্গা দালান থেকে নেমে এসে সোজা হাঁটতে লাগলেন গটগট করে। এদিকে পুজো বন্ধ হয়ে যায় দেখে কর্তা কাশীনাথ দত্তের হুকুমে ছেলেরা ছুটল পুরুতকে ফেরাতে। তারা পেছন পেছনে ডাকতে ডাকতে ছুটল,
পুরুত মশাই, ও ঠাকুর, ও ঠাকুর মশাই, শুনে যান, শুনে যান। ও ঠাকুর মশাই। পুরুত একবার মাত্র পিছনে ফিরে দাঁড়ালো, তারপর অগ্নিদৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে তর্জনীতে পইতে জড়িয়ে বলল, ওরা নির্বংশ হবে। অবশ্য যাদের উদ্দেশ্যে বলা তারা এসব বিশ্বাস করে না। ছেলেগুলো তো হম্বিদম্বি করতে করতে ফিরিয়ে এলো পুজো মণ্ডপে। এসে কি দেখলো জানো? কি দেখলো ঠাকুর মশাই? আমরা সমস্যারে চেঁচিয়ে উঠলাম। সবাই সেই প্রকাশ্য দিনের আলোয় মহাসপ্তমীর সকালে চোখের সামনে দেখল দেবীর খাড়া ধরা হাতখানা থেকে ফোঁটা ফোঁটা রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে, আর সেই রক্তে বসন ভিজে যাচ্ছে দেবীর। শুনতে শুনতে গায়ে কাটা দিয়ে উঠল আমার। আর কিশোরী উসখুস করতে করতে শেষ পর্যন্ত বলেই ফেলল, এমন হয় সত্যি সত্যি? বলছি ঠাকুরমশাই, দেবীর তো তখনও প্রাণ প্রতিষ্ঠাই হয়নি। যতদূর জানি প্রাণ প্রতিষ্ঠা হয় মহাস্নানের পর। ভাবছিলুম তারানাথ বুঝি কিশোরের প্রশ্ন শুনে খুব রেগে যাবে, কিন্তু একটুও না রেগে তারানাথ বলল, ওহে কিশোরী, ভক্ত প্রহ্লাদের গল্পটা নিশ্চয়ই শুনেছ। সেখানে হিরণ্যকাশিপুর রাজসভার থামটাতে কি প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছিল হে? তবুও তো তার থেকে নরসিংহী রূপে বেরিয়ে এসেছিল ভগবান। আসলে কি জানো, ভক্ত যদি তেমন করে ডাকে তবে ভগবান যে কোনো তুচ্ছ বস্তুর উপরেই প্রকট হয়ে উঠতে পারেন। আর এ তো দেবীর প্রতিমা। আমার বিস্ময় স্তব্ধ ভাবটা তখনও কাটেনি। কোনো মতে সেটাকে কাটিয়ে উঠে বললাম, তারপর কি হলো ঠাকুরমশাই? সেই থেকে শুরু, বুঝলে, ওই দত্ত জমিদার বাড়ির উপর ব্রহ্মসাপ ফলতে শুরু করে দিল মা চামুন্ডার রোষে। একটার পর একটা পুরুষ সদস্য মারা যেতে লাগলো দিনের পর দিন। সবাই কি একই রোগে মারা যেতে লাগলো? না না, রোগ টোগ তেমন কিছুই হয় না। তবে প্রতিটা মৃত্যুর কিছুদিন আগে থেকেই ওদের ওই গড়বন্দি জমিদার বাড়ির গড়ের পাশের জঙ্গলে মাঝরাতে শোনা যেত একটা বিকট হাসি। ভীষণ বীভৎস সেই হাসি। যারা সে হাসি শুনেছে তাদের কয়েকজনের মুখ থেকেই শুনে এলুম সে নাকি এক হাড় হিম করা বীভৎস পৈশাচিক হাসি। থেকে থেকে জঙ্গল কাঁপিয়ে প্রহরে প্রহরে শোনা যেত নারী কণ্ঠের সেই সর্বনাশা হাসি। শুনলেই সবাই ঠক ঠক করে কাঁপতে থাকতো ভয়ে, আর মনে মনে জল্পনা করতে থাকতো, কে জানে এবার কার পালা, কার মাথায় নেমে আসতে চলেছে সর্বনাশী মা চামুন্ডার রোষ। আমি বলে উঠলাম, একটা কথা ছিল ঠাকুরমশাই। বলো। ওই নোটটা কোথায় গেল? মানে আসলে কে নিয়েছিল, তার কোনো হদিস পাওয়া গেল? আরে সেটাই তো বলছি, একটু চুপ করে ধৈর্য ধরে শোনো তো। সবকিছু এত তাড়াহুড়া করলে হয় নাকি? প্রায় মাসখানেক পরের কথা। একদিন দত্তবাড়ির বড়বাবুর ছোট ছেলে, ওই যে কলকাতার হোস্টেলে থেকে কলেজে পড়তো, সে হঠাৎ বাড়ি ফিরে এলো অসহ্য পেটে ব্যথা নিয়ে। কত ডাক্তার বুদ্ধি দেখানো হলো, কিছুতেই সারল না। কলকাতা থেকে সাহেব ডাক্তার এসে বলল, মদ খেয়ে খেয়ে নাকি লিভার পচে গিয়েছে ছেলেটার, এখন আর কিছুই করার নেই। যন্ত্রণায় চিৎকার করতে করতে
সেই ছেলেই তখন বলতে লাগলো, আর করবো না, ছেড়ে দে মা, মা গো মা, মা আমি বন্ধুদের সঙ্গে মদ মাংস খেতুম, জুয়া খেলতুম, অনেক টাকা ধার হয়ে গিয়েছিল, কি যন্ত্রণা, তাই ফটো তোলার ছুতো হয়ে মণ্ডপে গিয়ে তোর নথ আমি চুরি করেছি মা। পুরোহিত মশাইকে আমি চোর বলেছি মা, মা তার কাপড় চোপড় ধরে এনেছি নথ খোঁজার নামে, ছেড়ে দে মা, মা বড্ড যন্ত্রণা, আর আর পারছি না মা। একটু থামলো তারানাথ। আমি বলে উঠলাম, তারপর? মাসখানেকও সময় দিল না, তার আগেই হার্ট ফেল করে মারা গেল ছেলেটা। সবাই ভাবলো এইতেই হয়তো ব্রহ্মসাপ কেটে গেছে। আসল অপরাধীর যখন এই রকম অকাল মৃত্যু হলো, এরপর হয়তো মা চামুন্ডা শান্ত হবেন। পরের বছর আরো ধুমধাম করে মায়ের পুজোর আয়োজন করা হলো। লখনৌ থেকে বাইজি এলো, মায়ের নতুন সোনার নথ গড়িয়ে এলো, 108 রূপোর পদ্ম গড়ানো হলো স্যাকরাকে দিয়ে। আসলে বুঝলে না, মাকে ঘুষ দিয়ে শান্ত করার চেষ্টা। বড় মানুষ তো মনে করেছে মা তার মহলের দারোগা পুলিশ। পুকুরের 2টো কাতলা মাছ, কি গাছের কিলো 5 ল্যাংড়া আম থানায় পাঠিয়ে দিলেই খুনের আসামি বেকসুর খালাস হয়ে যাবে। তারানাথ এবার জন্য একটু অন্যমনস্ক হয়ে গেল। আমি বলে উঠলাম, তারপর কি হলো ঠাকুরমশাই? তারানাথ বলতে শুরু করলো, অষ্টমীর দিন সকালে অতিথি নারায়ণের সেবা চলছে। 5খানা গ্রামের যত গরিব গর্ব মানুষ সব জেটিয়ে এসেছে জমিদার বাড়ির পুজোর ভোজ খেতে। ভোজের আয়োজনও অবশ্য বেশ ভালোই ছিল। খিচুড়ি, ভাজা, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি, আরও কত কি। সঙ্গে আবার 1খানা করে ধুতি আর মেয়েদের জন্য শাড়ি। খবর পেয়ে দলের পর দল লোক চলে আসতে লাগলো। রাঁধুনি তো হিমশিম খাচ্ছে, আবার নতুন করে সব জিনিসপত্র আনিয়ে নতুন করে রান্না বসে গেল। বাবুদের বাড়ির ছেলেরা নাতিরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে তদারকি করছে। এমন সময় ভোজ চলছে যেখানে, তার এক ধারে মাঠের দিকে একটা গোলযোগ শোনা গেল। কেউ যেন কাঁদছে, হাতে পায়ে ধরছে সবার। আর বাবুদের বাড়ির ছেলেরা তাকে হির হির করে টানতে টানতে নিয়ে যাচ্ছে মাঠের বাইরে। কথা বলতে বলতে হঠাৎ তারানাথ কেমন যেন অন্যমনস্ক হয়ে গেল। আমি বললাম, ঠাকুরমশাই, আপনি কি কিছু ভাবছেন? বিশেষ কোনো কথা মনে করতে চাইছেন নাকি? আমার কথায় সহসা যেন সম্মতি ফিরে পেয়ে তারানাথ বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর যা বলছিলাম, একটা মাঝবয়সী লোকটা যাকে বলে বেশ একটু পাগলাটে ধরনের, ওর নাকি বউ ছেলে মেয়ে মরে গেছে। সেই থেকেই লোকটা পাগল হয়ে গেছে। বাড়ি ঘর সবই আছে, তবু আর লোকটা সেখানে থাকে না। পথে ঘাটে ভিক্ষে করে বেড়ায়। টাকা পয়সা নেয় না, চাল ডালও নেয় না, কেবল খাবার জিনিস দিলে নেয়। তো সেই হাট পাগল লোকটাও সেদিন সেই দরিদ্র নারায়ণ সেবার দিনে এসে বসে গিয়েছিল খেতে। তার দোষ হলো, সে আগে একবার পেট ভরে খেয়ে যাবার পরও আবার এসে পাত পেরে বসে পড়েছে খাবার জন্য। জমিদার বাড়ির মেজ তরফের এক নাতি তাকে চিনে ফেলে। সে তাকে হাত ধরে উঠিয়ে দেয়। তারপর পরবর্তী ব্যাচে দেখা গেল
লোকটা আবার গামছায় মুখ ঢাকা দিয়ে পাত পেরে লুকিয়ে খেতে বসে গেছে একধারে, সবার চোখের আড়ালে। ব্যাপারটা নিয়ে শোরগোল হতেই জমিদার বাড়ির ছেলেরা হই হই করে উঠল। বেটা দুটো ধুতি হাতাবার ধান্দায় ফের এসে গেছে, উঠিয়ে দিলুম একবার, তবুও এসেছে। কেউ বলল, পাগল নয়, শিয়ানা পাগল, উচ্চ মাধ্যম দিলেই পাগলামি ঘুচে যাবে। ছন্ন ছাড়া পাগল মানুষ এ আর তার হয়ে কথা বলতে যাবে বাবুদের মুখের উপর? উপস্থিত লোকজন সবাই যে যার মতন মন দিয়ে ভোজ খেতে লাগলো। বাবু বাড়ির ছেলেরা পাগল লোকটাকে মারতে লাগলো ইচ্ছে মতো। বেশ একটা যেন মজার খেলা। আসলে সব মানুষের মধ্যে একটা অসুর তো ঘুমিয়ে থাকে। প্রতিরোধহীন জায়গা পেলেই সেই দানবটা মাথাচাড়া দিয়ে উঠে দাঁড়ায়। আর একবার যখন সে বাইরে এসে পড়ে, তখন সে মানুষের মনুষ্যত্বকেও পুরোপুরি গ্রাস করে ফেলে। বাবুদের ছেলেরা লোকটাকে মারতে মারতে আধমরা করে ফেলে দিল খিরকির পুকুরে। তারপর কি হলো লোকটার? লোকটার কি হলো বলতে পারবো না। হয়তো অনেক পরে যখন জ্ঞান ফিরল, জল থেকে উঠে কোথাও কোনো দিকে চলে গিয়েছিল। তাকে আর কেউ দেখেনি। তবে সেদিন রাত্রেই আবার ঘটল সেই অলৌকিক ঘটনা। ঘরের জঙ্গল থেকে আবার শোনা গেল সেই বীভৎস পৈশাচিক হাসি। মনে হলো যেন থরথর করে কাঁপছে গোটা দুর্গা দালান। দমকে দমকে থেমে থেমে পরপর 3 বার বন জঙ্গল কাঁপিয়ে সেই হাসি শোনা গেল। জমিদার বাড়ির সবার ঘুম উড়ে গেল চোখ থেকে। আতঙ্কে ঠক ঠক করে কাঁপতে লাগলো সবাই। মনে মনে সবাই ভাবতে লাগলো, তবে কি আবার নেমে আসতে চলেছে চামুন্ডার খাড়া? অভিশপ্ত ওই দত্ত বংশের আবার কারো ঢাক এসে পড়ল নাকি? তবে পরদিন মহানবমী। সন্ধি পুজোর ভোগে নিজেদের বড় পুকুর থেকে টাটকা মাছ ধরে মায়ের ভোগে দেয়া হবে। জেলেরা এসেছে, মাছ ধরা হচ্ছে মহা উৎসবে। পাড়ে দাঁড়িয়ে কর্তারা তদারক করছে। হঠাৎ জেলেদের জালে ভীষণ ভারী কিছু পড়ল। উচ্চায় চিৎকার করে উঠল তারা, বাবু বাঁচাই, এ মনে হয় সেই ঘাটের রুই দুটোর একটা, খুব ভারী। বাবুর হুকুমে 3-4 জন মিলে টেনে তুলল সেই জাল। দেখা গেল জালে উঠে এসেছে মেজ তরফের সেই নাতির নিথর শরীর। যে প্রথম পাগলটাকে শনাক্ত করে আসন থেকে টেনে তুলে দিয়েছিল, আদরের নাতির দেহ ওইভাবে জল থেকে উঠে আসতে দেখে শোকে পাথর হয়ে গেল মেজ ছেলে। আর ওই মৃতের ঠাকুরদা আর ঠাকুরমা তো শোকে একেবারে পাগল। বাপ মা ঘন ঘন মূর্ছা যাচ্ছে। ওদিকে ঠাকুর দালানে তখন সবে মাত্র কুমারী পূজা শেষ হয়েছে। চলছে সন্ধি পূজার আয়োজন। 108 রূপোর পদ্ম ফুল গঙ্গা জলে ধুয়ে একে একে সাজিয়ে রাখা হয়েছে তামার পাত্রে। পুরোহিত মন্ত্র উচ্চারণ করছেন। পুলিশ এলো সদর থেকে। ছেলেটার ফুলে ওঠা বিভৎস দেহখানা তুলে নিয়ে গেল পুলিশের গাড়ি। সমস্ত গ্রাম জুড়ে নেমে এলো শ্মশানের ছায়া। সে বছর থেকেই দুর্গোৎসব বন্ধ হয়ে গেল দত্তবাবুদের বাড়ি। আমি প্রশ্ন করলাম, ছেলেটা পুকুরে পড়েই বা গেল কি করে ঠাকুরমশাই?
বন্ধু বান্ধবদের সঙ্গে দল বেঁধে নেমেছিল হয়তো স্নান করতে, কখন পায়ে শাপলা ফুলের লতা জড়িয়ে গিয়েছিল, কাউকে ডাকার আগেই তলিয়ে গিয়েছিল জলের নিচে, কেউ খেয়াল করেনি। হায় হায়, তো লঘু অপরাধে গুরুদণ্ড হয়ে গেল না ঠাকুর মশাই? থাকতে না পেরে আমি বলেই বসলুম। কিশোরী বলল, মায়ের এ কেমন বিচার হলো? এত বড় সাজা! এর থেকে তো বড় বড় পাপী পাপ করে বেড়াচ্ছে, তারা তো দিব্যি বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর একটা কম বয়সী ছেলে একটু বাড়াবাড়ি করে ফেলেছে বলে মা তাকে ওইভাবে মেরে ফেলবেন? তারানাথ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, এসব তোমার আমার বিচার বুদ্ধির বাইরে, বুঝলে হে কিশোরী। আবাত্তা নস্কোচর সেই মহাশক্তি কোথায় কখন কি রূপে লীলা খেলা দেখাবেন তা একমাত্র তিনিই জানেন। তোমার আমার বিচারের সঙ্গে তার বিচারের মিল হবে এমন কোনো কারণ নেই। আমি বললুম, পুজো তো বন্ধ হয়ে গেল, তারপর কি হলো ঠাকুরমশাই? পুজো বন্ধ হলে কি হবে, ব্রহ্মসাপের তেজ বলে কথা, সে কিন্তু তিল পরিমাণও সরে দাঁড়ালো না। দত্তবাড়ির মৃত্যুর মিছিল সমানে বয়ে চলল বছরের পর বছর ধরে। আমরা অবাক হয়ে তাকিয়ে আছি তারানাথের দিকে, আর আমাদের অপাক দৃষ্টির সামনে তারানাথ বলে চলছে কল্লিহার জমিদার বাড়ির অভিশাপের ইতিহাস। ক্ষোভে দুঃখে জমিদার কাশীনাথ দত্ত 150 বছরের পুরনো পুজো বন্ধ করে দিলেন, কিন্তু তাতে অভিশাপের করাল থাবা থেকে পরিবারকে বাঁচাতে পারলেন না। সবচেয়ে আশ্চর্যের কথা কি জানো, কাশীনাথ দত্ত নিজে কিন্তু মারা গেলেন না। পরপর মারা যেতে লাগলো তার ছেলে, ভাই, ভাইপো, নাতি। কিছু না কিছু উপলক্ষ করে একে একে সব ভাই অকাল মৃত্যুবরণ করে নিয়ে চিরতরে চলে গেল। বুঝতেই পারছো এটা একজন বাড়ির কর্তার কাছে কতখানি দুঃখের, কতখানি লজ্জার বিষয়। কিশোরী বলল, আচ্ছা ঠাকুরমশাই, প্রতিবারই কি মৃত্যুর আগে ওই পৈশাচিক হাসি শোনা যেত? প্রতিবারই শোনা যেত, আর যখনই শোনা যেত তখনই বড় বড় তান্ত্রিক আর জ্যোতিষীর ভিড় লেগে যেত বাড়িতে। সবাই প্রাণপণ চেষ্টা করে যেত বাড়ি থেকে ওই অশুভ শক্তিকে বিতাড়িত করতে, কিন্তু কিছুতেই কিছু করতে পারত না। সবচেয়ে নিদারুণ ব্যাপার ঘটল শেষবার, মানে এখন থেকে প্রায় বছর 5 আগে, যখন কাশীনাথ বাবুর ছোট ভাই শিবনাথ মারা যায়। ছেলেটা কাছেই দুর্গাপুর স্টিল কারখানায় ভালো চাকরি করত, বিয়ের কথাবার্তা চলছিল। বড় ব্যবসায়ী পরিবার থেকে খুব ভালো সম্বন্ধ এসেছিল শিবনাথের। অনেক খুঁজে সর্বসুলক্ষণযুক্ত মেয়ের সঙ্গে বিয়ের সব কিছু ঠিকঠাক, পাকা দেখাও হয়ে গিয়েছে। হঠাৎ বিয়ের ঠিক 3 দিন আগে আবার শোনা গেল সেই পৈশাচিক হাসি। সারা গ্রাম কেঁপে উঠল থরথর করে। জমিদার বাড়ির গড়ের জঙ্গল কাঁপিয়ে দমকে দমকে 3 বার সেই হাসি, যেন উন্মাদিনী চামুন্ডা অসুরবধ করতে ছুটে চলেছেন উল্কা বেগে, স্বর্গমত্ত পাতাল কাঁপিয়ে। কান্নাকাটি পড়ে গেল জমিদার বাড়িতে। ভাবো, তখন পরিবারের বেঁচে আছে মাত্র 3 জন পুরুষ, ওই কর্তা কাশীনাথ, কাশীনাথের ছোট ছেলে শিবনাথ, আর তার ছেলের একমাত্র ছেলে শম্ভুনাথ। বাড়ির সবাই মিলে ঠিক করে ওদের দুজনকে, মানে শিবনাথ আর শম্ভুনাথকে, একটা বড় ঘরের মধ্যে আটকে রেখে দিল। কিন্তু নিয়তিকে আটকাবে কে? বিয়ের দিন সকালে
ওই বন্ধ ঘরের মধ্যেই খুন হলো শিবনাথ। রক্ত বমি করতে করতে 10 মিনিটের মধ্যেই মৃত্যু হলো তার। আমি অবাক হয়ে বলে উঠলাম, সে কি, এ এ কি করে হলো? ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশ এলো। 15 দিন ধরে বাড়ির প্রত্যেকটি সদস্যকে জিজ্ঞাসাবাদ করতে করতে অবশেষে বেরিয়ে এলো এক কদর্য ইতিহাস। বাড়িরই এক ঝি মিনতি দধি মঙ্গলের অনুষ্ঠানের সময় দইয়ের ভারে সেকো বিষ মিশিয়ে দিয়েছিল। আমি আর কিশোরী দুজনেই জিজ্ঞাসা করলাম, কারণ? এইরকম নৃশংস হত্যার কারণ কি ঠাকুরমশাই? তারানাথ এবার চারদিকটা একটু দেখে নিল, উকি দিয়ে দেখে নিল চারি কাছে পিঠে কোথাও আছে কিনা। তারপর গলা নামিয়ে বলল, আসলে ওই ঝি নমিতাকে বিয়ের আশ্বাস দিয়ে দিনের পর দিন তার সঙ্গে মেলামেশা করে চলেছিল শিবনাথ। বেশ কয়েকবার তাকে ভ্রূণ হত্যায় বাধ্যও করেছিল লম্পট শিবনাথ। বিয়ের আশায় নমিতা সব মেনে নিয়েছিল, কিন্তু যখন আর কোনো আশা নেই দেখল, তখন সে হতাশায় ক্রোধে এই চরম পথ বেছে নিল। এটা শোনার পর বেশ কিছুক্ষণ আমরা সবাই স্তব্ধ হয়ে বসে রইলুম। কেউ কোনো কথা বলতে পারলুম না। বাইরে তখন মুষলধারায় বৃষ্টি নেমেছে। আবার তারানাথ বলতে শুরু করলো তার সদ্য সঞ্চয় করে আনা অভিজ্ঞতার গল্প। পুলিশি জেরায় শেষ পর্যন্ত সব স্বীকার করেছিল মেয়েটা। বিচারে তার 10 বছরের জেল হয়েছিল। এই ঘটনার পরেই কাশীনাথ বাবু উঠে পড়ে লেগেছেন। সারা দেশের যেখানে যত তান্ত্রিক আছে, জ্যোতিষী গণৎকার আছে, সাধু সন্ন্যাসী, পীর ফকির, কেউ আর বাদ রইল না। কাশীনাথ বাবু প্রতিটি মানুষের হাতে পায়ে ধরে কাকতি মিনতি করতে লাগলেন তার একমাত্র বংশের বাতি শম্ভুকে এই করাল অভিশাপের হাত থেকে রক্ষা করতে। এভাবেই আমার নামও তার কানে গিয়ে থাকবে। সেই সূত্রে একটি চিঠি লিখে ডাক মারফত পাঠিয়ে দিয়েছিলেন। তা প্রায় মাসখানেক হতে চলল। আমি নানা কাজে ব্যস্ত থাকায় যাচ্ছি যাব করে কাটাচ্ছি। হঠাৎ গত সপ্তাহে কৃষ্ণা ত্রয়োদশীর রাত্রে গড়ের জঙ্গলে আবার শোনা গেল সেই হাসি। অর্থাৎ ডাক এসে গেছে, আসন্ন হয়েছে সময়। তখন ওরা আর আমার সময় হবার অপেক্ষায় না থেকে সোজা লোক পাঠিয়ে আমাকে ধরে নিয়ে গেল। এই পর্যন্ত বলে তারানাথ খুব মনোযোগ দিয়ে ধূমপান করতে লাগলো। মনে হলো তার গল্প যেন শেষ হয়ে গেছে, আজ আর কিছুই বলবে না সে। এদিকে আমি আর কিশোরী কৌতূহলের তুঙ্গে। কিশোরী প্রথম মুখ খুলল, ঠাকুরমশাই, আপনার যাত্রা সফল হয়েছে তো? মানে ওই ছেলেটা প্রাণে বেঁচে গিয়েছে তো? সে তো যাবেই, যেতে তো বাধ্য। মাতো পাগলির শেখানো বিদ্যের জোরে এই তারানাথ কোনো দিন কোনো কাজে গিয়ে বিফল হয়ে ফেরেনি। কইরে মা চারি, ওটা আন, কাকুদের দে দুটো করে। বুঝলে বিভূতি, বর্ধমানের সীতাভোগ মিহিদানা জানোই তো খুব নাম করা। আর শক্তিগড়ের ল্যাংচা। গাড়িটাও শক্তিগড়ে থামতেই নিয়ে নিলুম কিলোখানেক বাড়ির জন্য। দেখো দেখি ভাইয়া খেয়ে কেমন স্বাদ। ইতিমধ্যে চারি ঘরে এসে ঢুকেছে। তার হাতে একটা থালায় গোটা চারেক ল্যাংচা আর পোয়াটাক করে সীতাভোগ। দেখেই তো ভীষণ লজ্জা পেয়ে গেলুম। কি কাণ্ড! হে, এটা কি কাণ্ড ঠাকুরমশাই! আপনি বাড়ির জন্য এনেছেন আর আমাদের তার থেকে এতটা করে দিয়ে দিচ্ছেন। না না চারি, তুমি অর্ধেকটা তুলে নিয়ে যাও।
এই অল্প করে দাও, বেশি মিষ্টি খেতে পারবো না এখন। কিন্তু তারানাথ হা হা করে উঠে বলল, আরে খাও খাও, তোমাদের এই ইয়াং বয়স, দুটো খাঁটি ঘিয়ে ভাজা ল্যাংচা খেলে কিছু এসে যাবে না। নাও নাও, খেয়ে বলো তো দেখি কেমন। বোঝা গেল জমিদার বাড়ি থেকে কাজের পুরস্কার স্বরূপ তারানাথ বেশ ভালো রকমই টাকা পয়সা পেয়েছে, আর তার থেকেই কিছুটা খরচ করে এই কেনাকাটা। কিশোরী বেজায় হৃদপুষ্ট মুখে টপ করে একটা ল্যাংচা মুখে ফেলে বলল, কি হলো ঠাকুরমশাই, ছেলেটাকে কি করে অভিশাপের বাইরে বের করে আনলেন সে কথাটাই বলুন। শম্ভুনাথ ছিল একেবারে ছেলে মানুষ, বছর 14-15 বয়স হবে। পাপ কাজ করার মতো বয়সই তার হয়নি। ততদিনে সবাই বুঝে গেছে যে পাপের সাজা দিতেই নেমে আসছে মায়ের খাড়া। কিন্তু এই বালক কেন মায়ের রোষের কবলে পড়বে? সে তো কোনো পাপ করেনি। আমি বললাম, তাই তো, নিষ্পাপ শিশু, সে কেন পূর্বপুরুষের পাপের দায়ভার বহন করতে যাবে নিজের প্রাণ দিয়ে? তারানাথ বলল, তাই তো হয় হে, রাজায় রাজায় যুদ্ধ হলে কত নিরীহ নিরপরাধ মারা যায়। বনের মধ্যে যখন হাতিতে হাতিতে লড়াই লাগে, তখন পায়ের চাপে মারা পড়ে কত গাছগাছালি। এই লড়াই রুষ্টা চামুন্ডার সঙ্গে জমিদারের ক্ষমতার লড়াই। কুরু পাণ্ডবের ক্ষমতার লড়াইয়ে অভিমন্যুরাও বাদ যায় না, মারা পড়ে চক্রাবহুর মধ্যে পড়ে। তারানাথের গল্প শুনতে শুনতে আমরা দুজন, মানে আমি আর আমার বন্ধু কিশোরী সেন, দুজনেই এত বিভোর হয়ে পড়েছিলাম যে আমাদের খেয়ালই ছিল না কখন বাইরে বৃষ্টি নেমেছে মুষলধারে। বৃষ্টির ছাট পূবের জানলা দিয়ে ঘরে ঢুকে ভিজিয়ে দিচ্ছিল। চারিয়ে এসে জানালাটা বন্ধ করে দিতে হুঁশ ফিরল আমাদের। কিশোরী বলল, আপনি ওখানে কি কি দেখলেন ঠাকুরমশাই? গ্রামের মধ্যে ঢুকেই লক্ষ্য করলাম আকাশের রংটা কেমন যেন বদলে গেছে। কোথাও আগুন লাগলে সেইখানকার আকাশটাকে দূর থেকে যেমন দেখায়, ঠিক সেই রকম মনে হলো, যেন আকাশটাতে আগুন ধরে গেছে। আমি স্পষ্ট বুঝতে পারলাম এই গ্রামের মধ্যে একটা প্রবল শক্তির খেলা চলছে। এই রাস্তা ও রাস্তা ধরে যত এগোচ্ছি তত মনে হচ্ছে কে যেন আমাকে অনুসরণ করছে। আমি গ্রামে ঢোকার আগেই মন্ত্র পাঠ করে নিজের গাত্র বন্ধন করে নিয়েছি। কাজেই যে খুশি অনুসরণ করুক, আমি জানি যে আমার কোনো ক্ষতি করার সাধ্য কারো নেই। গ্রাম হলেও জায়গাটা দেখলাম বেশ বর্ধিষ্ণু। বড় বড় পাকা বাড়িঘর, সাজানো বাগান, বড় বড় দিঘি, মন্দির, চারিদিকে ঘন সবুজ গাছগাছালিতে ছাওয়া। বেশ লক্ষ্মীশ্রী যেন চারিদিকে। কিন্তু জমিদার বাড়ির সামনে এসে তো আমি চমকে উঠলাম। গোটা জায়গায় গাছ তো দূরে থাক, এক গাছি ঘাসও নেই। সব কেমন যেন পোড়া পোড়া, কালচে লাল রঙের মাটির। ইট ভাটার জমি দেখেছ? ওই রকম একটু পোড়া কালচে লাল মাটি। বুঝলাম 50 বছর ধরে অশুভ শক্তির বিষে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে সব কিছু। তবে জমিদার বাড়িখানা একেবারে দেখার মতো। যেরকম ভেবেছিলাম তার চেয়েও ঢের বেশি জায়গা জুড়ে। বিশাল রাজপ্রাসাদের মতো বাড়ি, চারদিকে পাঁচিল দিয়ে ঘেরা। দেউড়িতে উর্দিধারী দারোয়ান সেলাম করে এক পাশে সরে দাঁড়ালো। আমার যৌবন বয়সে এই রকম রাজা বাদশার বাড়িতে অনেক কাজ করেছি। মধুসুন্দরী দেবীর কৃপায় তখন আমার নাম যশও হয়েছিল খুব। কিন্তু ইদানিং কালে পশার পড়তির মুখে
অনেক দিন এরকম কোনো বড় জমিদার বাড়িতে কাজ করার সুযোগ পাইনি। মনে মনে মাকে বললুম, মাগো মুখ রেখো, এই বাড়িতে যেন আমি ঠিক মতো কাজ করতে পারি, তাহলে আবার আমার নাম ডাক ছড়িয়ে পড়বে। তোমার রুদ্র রোষ সংবরণ করো মা, অধম সন্তানকে করুণা করো। মনে মনে এই সব ভাবতে ভাবতে জমিদার বাড়ির বিশাল উঠান পার হয়ে এগিয়ে চলেছি। হঠাৎ কানের কাছে কে যেন সাপের মতো হিস হিস করে বলে উঠল, বাঁচতে চাস তো পালা, তারা এখনো সময় আছে, পালা, পালিয়ে যা। আমি তো চমকে উঠলুম। ব্যাকুল হয়ে মনে মনে মা জগৎ জননী চামুণ্ডাকে স্মরণ করে বললুম, মা, মাগো, একবার যখন তোমার নাম স্মরণ করে দুর্গা বলে বাড়ি থেকে বের হয়েছি, তখন আর ফিরে যেতে বলো না। শুভ অশুভ সব শক্তিই তো তুমি। তুমিই দেখো মা, যেন বংশ রক্ষা হয় বিদ্যদত্ত মশায়ের। তোমার শরণ নিলাম, তুমিই যা হয় করো। মনে মনে দুর্গা নাম জপ করতে করতে বাড়ির ভেতরে তো পৌঁছলাম। বিদ্যদত্ত মশাই বসার ঘরে আমার জন্যই অপেক্ষা করছিলেন। আমি গিয়ে দাঁড়াতেই বাড়ির বড় বউ এসে এক ঘটি জল দিয়ে পা ধুয়ে দিল। তারপর একে একে আরো 4টি বউ এসে প্রণাম করে চলে গেল নিঃশব্দে। সবারই বিধবার বেশ, বয়স তেমন বেশি নয় কারো। মনটা বড় খারাপ হয়ে গেল। আহা, বেচারা বউগুলো, কার পাপে কে শাস্তি ভোগ করে। আমি যখন জমিদার বাড়ি এসে পৌঁছলাম, তখন সন্ধ্যা হয়ে গেছে। বৃদ্ধ জমিদার কাশীনাথ দত্ত আমাকে বললেন, ঠাকুরমশাই, আপনার এখন সন্ধ্যান্নিকের সময় হয়ে গেছে, আপনি সেসব সেরে নিন, দুটো কিছু মুখে দিন। এতটা পথ এলেন, তারপর না হয় কাজের বিষয়ে আসা যাবে। না দত্তমশাই, আপনার কথা রাখতে পারলাম না। যে কাজে এত দূর আসা, সেটাই আগে ভালো করে বুঝে নিতে দিন, তারপর আহ্নিক সন্ধ্যা হবে। দত্তমশাই আমাকে সঙ্গে নিয়ে চললেন তার অসুস্থ ছোট নাতির ঘরে। ছোট ছেলেটার একমাত্র সন্তান এই ছেলেটি। এত বড় জমিদার বংশের একমাত্র কল্পদ্বীপ। আমি দেখলাম গোটা বাড়িটা কেমন যেন থমথম করছে। অসুস্থ অরুণ, মানে ওই ছেলেটি সম্পর্কে সবাই যেন হাল ছেড়েই দিয়েছে। এক প্রকার ধরেই নিয়েছে সবাই, একেও বাঁচানো যাবে না। তাই গোটা বাড়িটাতেই যেন ছড়িয়ে পড়েছে মৃত্যুর ঘন কালো ছায়া। উঁচু আবলুস কাঠের দামি পালঙ্কের ওপর 12-13 বছরের ছেলে বিছানায় নির্জীবের মতো পড়ে আছে। তার মা তার পাশে বসে বসে তার মাথায় জলপট্টি দিয়ে চলেছেন। আর একজন বিধবা মহিলা, সম্ভবত ছেলেটির জেঠিমা হবেন, মাথায় পাখার বাতাস করে চলছেন এক হাতে, আর অন্য হাতে চোখ মুছছেন। আমি ঘরের মধ্যে পা ফেলা মাত্র মনে হলো ছায়ার মতো কি যেন একটা শট করে সরে গেল। আমি দত্তমশাইকে জিজ্ঞাসা করলাম, জ্বর কবে থেকে? 1 সপ্তাহ হতে চলল। সামান্য একটা বেলকাটা ফুটেছিল পায়ে। ডাক্তার ভর্তি, প্রথম থেকেই সব কিছু করা হলো, কিন্তু কিছুতেই কিছু হলো না। সেপটিক হয়ে গিয়ে জ্বর এলো পরের দিন থেকে। তারপর
ভদ্রলোক আর কথা শেষ করতে পারলেন না। দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে চুপ করে রইলেন। তারপর হঠাৎ আমার দু হাত চেপে ধরে বললেন, ঠাকুর মশাই, আমি বৃদ্ধ হয়েছি। সংসারে আমার আর বাঁচার কোনো দরকারও নেই, বাঁচার ইচ্ছাও নেই। যদি আমার প্রাণটুকু নিয়ে ওই ওই নিষ্পাপ শিশুটাকে বাঁচানো যায়, তবে তবে তাই করুন, তারই কোনো ব্যবস্থা করুন। শুনেছি তন্ত্রশাস্ত্রে নাকি সেরকম কি সব ক্রিয়া আছে। বলুন না ঠাকুর মশাই, এমন কিছু করা যায় না? এমন কিছু? আমি এবারও কোনো উত্তর দিলাম না। কিছুক্ষণ চুপ করে থেকে বললাম, দত্তমশাই, মাকে ডাকুন। একমাত্র মাই পারবেন সব কিছু উল্টে পাল্টে দিতে। একান্তগত মায়ের শরণাগত হন, মাকে ডাকুন। দত্তমশাই বললেন, সেই কি আমরা সবাই মিলে ডাকছি না? আগের বারগুলোতেও কি ডাকিনি? গত 50 বছরে 13 জন মারা গেছে আমার বংশের, কাউকে বাঁচাতে পারিনি। প্রতিটা মৃত্যুই ছিল অস্বাভাবিক আর অকাল মৃত্যু। আমি আমার সেই ক্যাম্বিসের থলিখানা সঙ্গে নিয়ে গিয়েছিলাম। বললাম, দত্তমশাই, কিছুক্ষণের জন্য এই ঘরটা খালি করে দিন। আমি এখনই ঘর বন্ধন করব, তারপর করব গাত্রবন্ধন। আমি আসলে একটুও দেরি করতে চাইছিলাম না, কারণ আমি স্পষ্টই দেখতে পাচ্ছিলাম ছেলেটার মাথার কাছে জানালার বাইরে সেই অস্পষ্ট ছায়াটা এসে দাঁড়িয়েছে, যাকে আমি ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে পালিয়ে যেতে দেখেছি। তারানাথের মুখের দিক থেকে আমরা চোখ ফেরাতে পারছি না। অসীম কৌতূহলে গোগ্রাসে গিলে যাচ্ছি ওর অসাধারণ এক অলৌকিক অভিজ্ঞতার গল্প। তারানাথ বলে চলছে, ঘর বন্ধন আর গাত্রবন্ধন দুই তো করলুম, কিন্তু এও জানি এ প্রতিরোধ সাময়িক। এ ছেলেকে যেভাবে চারিদিক থেকে ঘিরে ধরেছে, তাতে আরো অনেক বেশি কঠিন প্রতিরোধ করে তুলতে হবে। মনে মনে বললুম, মা, এবার মায়ে পয়ে মোকদ্দমা। আমি তোমাকেই ব্যারিস্টার মানলুম, মামলায় জিতিয়ে দিও মা। আমি ঘর থেকে বেরিয়ে আসতেই বুড়ো দত্তমশাইয়ের মুখোমুখি পড়ে গেলুম। আমার হাত দুটো ধরে বৃদ্ধ কাঁদতে কাঁদতে বললেন, কি বলছেন ঠাকুর মশাই? কোনো আশা নেই তো? আমার প্রাণটা নিয়ে আমার দাদুভাইকে বাঁচিয়ে দিন। আমি আপনার পায়ে পড়ছি ঠাকুর মশাই। আমি তাড়াতাড়ি তার হাত দুটো ধরে ফেললুম। কি করছেন দত্তমশাই? আপনি বয়োজ্যেষ্ঠ, উঠুন। আমি তান্ত্রিক সত্য, তন্ত্রমতে একজনের প্রাণ নিয়ে অন্যজনকে বাঁচিয়ে তোলা যায়, তাও সত্য, কিন্তু কারো প্রাণ কেড়ে নেয়ার পক্ষপাতী আমি নই। সেটা একরকম খুনের পর্যায়ে পড়ে। আমি সাধক, খুনে নই। দেখছি কি করা যায়, আপনি ধৈর্য ধরুন। আর আগামীকাল অমাবস্যা, ওই রাত্রেই আমি সাধনায় বসব। আমার যজ্ঞের সব জোগাড় করে দিন। 3 দিন 3 রাত নিরবিচ্ছিন্নভাবে চলবে চামুন্ডা মহাযজ্ঞ। এর মধ্যে আপনার একটা কাজ করতে হবে। দত্তমশাই সউৎসাহে বললেন, বলুন, আজ্ঞা করুন ঠাকুরমশাই, কি করতে হবে?
যে বৃদ্ধ কুলপুরোহিত অভিশাপ দিয়েছিলেন তার বংশের কোনো উত্তরাধিকারীকে উপস্থিত করতে হবে এখানে। কাশীনাথ দত্ত বললেন, সে খোঁজ কি আমি করিনি ঠাকুর মশাই, কিন্তু সেই ঘটনার পর তারা যে কোথায় চলে গেলেন কেউ বলতে পারল না। ভিটিয়ে ভদ্রাসনটুকু জলের দরে বিক্রি করে দিয়ে তারা নাকি কাশী না গয়া না প্রয়াগ কোথায় যেন চলে গেছেন। গ্রামে তাদের কোনো আত্মীয় বন্ধু কেউ নেই যারা কিছু সন্ধান দিতে পারে। দত্তমশাই তখনও হতাশভাবে বললেন, আমি আমি বৃদ্ধ মানুষ, কোথায় আর খোঁজ করব? জওয়ান ছেলেগুলো ভাইগুলো মরে গেল, আমি একা মানুষ, কি করব ঠাকুর মশাই? যা পারেন আপনি করুন। একজন লোক পাঠান তার গ্রামে। আশেপাশে গ্রামে তাদের যজমান ঘর নিশ্চয়ই আছে কেউ না কেউ, তারাই সন্ধান দিতে পারবে। তারপর যথাযথ সব কিছু নির্দেশ দিয়ে জিনিসপত্র গুছিয়ে নিয়ে আমি পরদিন রাত প্রায় 12টার পর হোমকুণ্ড সাজিয়ে নিয়ে বসলুম। শুরু হলো 3 দিনের অখণ্ড চামুণ্ডা মহাযজ্ঞ। একটি করে নির্দোষ ত্রিপত্র বেলপাতা ঘিয়ে চুবিয়ে যজ্ঞ কুণ্ডে ফেলছি আর মন্ত্র উচ্চারণ করে চলেছি। আমার বাঁ পাশে একটু দূরে নতুন বিছানা পালিশ পেতে শোয়ানো আছে সেই 14 বছরের নিষ্পাপ বালকটি। তার সারা শরীরে রক্তচন্দন দিয়ে 108 বার লেখা হয়েছে জয় চামুণ্ডা রক্ষমাং। ছেলেটির গায়েও ঢাকা দেওয়া হয়েছে নামাবলী, তবে এই নামাবলীতে কৃষ্ণ নামের বদলে লেখা আছে মা চামুণ্ডা রক্ষমাং। ছেলেটির পাশে তার মা, আর আমার এক পাশে শুদ্ধ বস্ত্রে বসেছেন দত্তমশাই স্বয়ং। 90 বছরের বেশি বয়স তার, তবুও মনের জোরে তিনি প্রায় সারাক্ষণই থেকে গেলেন আমার সঙ্গে। চারিদিকে ধূপ ধুনো আর গঙ্গা জল ছড়িয়ে পরিবেশটাকে পুরোপুরি দৈব শক্তির আবির্ভাবের অনুকূলে করে তোলা হলো। এত দূর বলে তারানাথ একটু থামল। কিশোরী তাড়াতাড়ি পাসিং শোয়ের প্যাকেটটা সামনে বাড়িয়ে দিতেই তারানাথ নীরবে তা থেকে একটি সিগারেট তুলে নিয়ে ধরিয়ে টান দিতে লাগলো এক মনে। আমরা একরাশ কৌতূহল নিয়ে অপেক্ষা করতে লাগলাম তারপর কি হলো জানতে। তারানাথ বেশ কিছুক্ষণ বিরতির পর বলতে শুরু করলো আবার, প্রথম রাতটা বেশ কেটে গেল বুঝলে, কোনো ঝামেলাই হলো না। কিন্তু পরের দিন সন্ধ্যা থেকেই শুরু হয়ে গেল তুমুল দুর্যোগ। হোম হচ্ছিল যে ঘরে, সে ঘরের জানালা দরজা সব বন্ধ, তবু কোথা থেকে যেন দমকা বাতাস ঢুকে বারবার হোমকুণ্ড নিভিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলো। হঠাৎ কোথা থেকে ঝমঝম করে বৃষ্টি পড়তে লাগলো কুণ্ডের উপর। কিন্তু আমি মাতৃমন্ত্রের দৃঢ় বিশ্বাস নিয়ে জোরে জোরে মন্ত্র উচ্চারণ করে যেতে লাগলাম। মন্ত্রের জোরে নিভে যাওয়া হোমকুণ্ড আবার দাউ দাউ করে জ্বলে উঠল সারা ঘর আলোয় আলোকিত করে। যজ্ঞ শুরু হওয়া থেকে বালকটির দেহের তাপ কমে আসছিল একটু একটু করে, কিন্তু চোখ বন্ধ করেছিল। সম্ভবত সারাক্ষণই সে একটা ঘোরের মধ্যে ছিল। তৃতীয় দিন অর্থাৎ শেষ দিন। রাত যত বাড়তে লাগলো দুর্যোগও তত বাড়তে লাগলো। ক্ষণে ক্ষণে নিভে যাচ্ছে যজ্ঞকুণ্ড, আবার জ্বলে উঠছে দপ করে। হঠাৎ আমাদের
আমাদের সবাইকে চমকে দিয়ে দূরে গড়পাড়ের জঙ্গল থেকে ভেসে এলো সেই অমানসিক খলখল হাসির আওয়াজ। কি পৈশাচিক সেই হাসি, তা তোমাদের বলে বোঝাতে পারবো না। সমস্ত শরীরে কাঁটা দিয়ে উঠল আমার। হঠাৎ ছেলেটা ধরফর করে বিছানায় উঠে বসলো, আর চোখে তাকিয়ে দেখলাম তার চোখ দুটো টকটকে লাল। সে হাত পা ছুড়ে চিৎকারও করতে লাগলো, না, যাব না, আমি যাব না, ছেড়ে দে, ছেড়ে দে আমায়, ছেড়ে দে বলছি, ছেড়ে দে। আমি একবারের জন্যেও জব বন্ধ করিনি। বুঝলাম সাংঘাতিক একটা যুদ্ধ ঘটে চলেছে। এক অপমানিত ভক্ত পূজারীর কান্নায় একদিন জেগে উঠেছিল যে চামুণ্ডা শক্তি, তার রোষ যেন কিছুতেই প্রশমিত হয়েও হচ্ছে না। সে তার সর্বশেষ বলি না নিয়ে যাবে না। আমি মনে মনে বললাম, মা, আগে যাদের নিয়েছিস তারা প্রত্যেকেই ছিল পাপী, কিন্তু এই নিষ্পাপ বালক তো কোনো অন্যায় করেনি। ছেড়ে দে মা, ওকে ছেড়ে দে। তাকিয়ে দেখলাম ছেলেটা নেতিয়ে পড়ে আছে তার বিছানায়। আমি মন্ত্র পড়ে চলেছি অবিরত। এমন সময় সেই দুজন ফিরে এলো যাদের আমি পাঠিয়েছিলাম জমিদারের কুলগুরুর সন্ধান করতে। তারা জানালো কুলগুরুর নাতির দেখা তারা পেয়েছে। পাশেই কোন গ্রামে দীক্ষাদানের কাজে এসেছিলেন, কিন্তু তিনি সব শুনে কিছুতেই এখানে আসতে রাজি হলেন না। বললেন তার ঠাকুরদার দিব্যি দেয়া আছে, এই গ্রামে যেন তার বংশের কেউ কখনো পা না রাখেন। তখন ভীষণ ঘাবড়ে গেলাম আমি। বলে তারানাথ জানালার দিকে অন্যমনস্ক হয়ে চুপ করে চেয়ে রইল। কিশোরী বলল, কেন ঠাকুরমশাই, আপনি কি ভেবে রেখেছিলেন ওই কুলপুরোহিতকে নিয়ে? তারানাথ সহসা যেন বাস্তবে ফিরে এসে বলল, আমি যা স্থির করে রেখেছিলাম তা যখন হলো না, তখন আমাকে অন্য উপায় বের করতে হলো। বলতে পারো মাই পথ দেখিয়েছিলেন। আমি বলে উঠলাম, কি সেই পথ ঠাকুরমশাই, বলুন না। আমি তখন সেই মুহূর্তে সেই ভাগছালের ধ্যানাসনে বসেই সিদ্ধান্ত নিয়ে নিলাম, ছেলেটিকে আমি শাস্ত্রসম্মতভাবে দত্তক পুত্র হিসেবে গ্রহণ করব। নাম, গোত্র, পদবি সব কিছু বদলে দেব। সেই ছেলে হয়ে উঠবে তারানাথ চক্রবর্তীর পুত্র শম্ভুনাথ চক্রবর্তী। দত্তদের বংশলোপের অভিশাপও কার্যকরী হবে, আবার ছেলেটাও রক্ষা পাবে। সাপ তার উপরে কার্যকর হবে না। শুরু হয়ে গেল দত্তক গ্রহণের শাস্ত্রসম্মত ক্রিয়া। ঘণ্টাখানেকের মধ্যে সবকিছু মিটেও গেল ভালোই ভালোই, কিন্তু তবুও বুঝতে পারছি চামুণ্ডার রোষ এখনো প্রশমিত হয়নি। রক্তপানের জন্যে যে খরপর তৃষ্ণার্ত হয়ে উঠেছে, তার তৃষ্ণা না মেটা পর্যন্ত সে কিছুতেই শান্ত হবে না। আমি হোম পূর্ণাহুতি দেবার জন্য তৈরি হয়ে নিলাম। ধারালো একটা ফল কাটা ছুরি চেয়ে নিলাম বাড়ির ভেতর থেকে। তারপর আমার নিজের বাম হাতের বুড়ো আঙ্গুলের মাথার কিছু অংশ ছুরির এক টানে কেটে ফেললাম। দরদর করে গড়িয়ে পড়তে লাগলো টকটকে লাল রক্তধারা। আমি ডান হাত দিয়ে সেই টাটকা তাজা রক্ত মাটির খুঁড়িতে ভরে মা চামুণ্ডার উদ্দেশ্যে নিবেদন করে বললাম, এই শেষবারের মতো তোর রক্ত তৃষ্ণা মিটিয়ে নে মা, শান্ত হ, শান্ত হ, শান্ত হয়ে যা। এই বলতে বলতে আমি সেই রক্তের নৈবেদ্য
জ্বলন্ত হোমকুণ্ডের মধ্যে ঢেলে দিতে লাগলুম। আর চোখের সামনে কি দৃশ্য দেখলুম জানো? কি দেখলেন ঠাকুরমশাই? তারানাথ ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, সচক্ষে দেখলুম সেই হোমকুণ্ডের মধ্য থেকে একটা ঘন কালো ধোয়ার কুণ্ডলী পাকিয়ে পাকিয়ে উঠতে লাগলো ওপরে। তারপর এক সময় সেটা হয়ে গেল একটা হাতের মতো, যেন মায়ের দক্ষিণ হাতের ভরাভয় মুদ্রা। সেই ধোয়ার হাতখানা তারপরে ভাসতে ভাসতে শম্ভুর মাথায় স্পর্শ করে এবং ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। ততক্ষণে প্রায় ভোর হয়ে এসেছে। কাল রাত্রির শেষ হয়েছে। শম্ভু তার মায়ের কোলে পরম শান্তিতে ঘুমোচ্ছে দেখলাম। তার শরীরে আর জ্বরের লেশ মাত্র নেই। আমি প্রাণ ভরে আমার তারা মাকে প্রণাম করে জানালাম, যাক, শেষ পর্যন্ত আমার মুখ রেখেছিস মা। আমি বলে উঠলুম, উহ, কি ভীষণ বিচার মায়ের! নির্বংশ হবি বলে অভিশাপ দিলে তো একেবারে সত্যি সত্যি অত বড় গোষ্ঠী একেবারে সমূলে উজাড় করে ফেললো। ওরে ভাই, এজন্যই তো গরিব অসহায় মানুষের কথা যখন কেউ কানে তোলে না, তখন মানুষ আকাশের দিকে মুখ তুলে বলে, ঠাকুর তুমি বিচার করো। তখন কেস সোজা চলে যায় সুপ্রিম কোর্টে। মায়ের আদালত বড় কঠিন আদালত। কড়া ক্রান্তির হিসাব মিটিয়ে দিলে তবেই রেহাই মিলবে। কিশোরী বলল, আচ্ছা ঠাকুরমশাই, ওই একজনের প্রাণ নিয়ে আর একজনের প্রাণ বাঁচানোর ব্যাপারটা ঠিক কি করে হয় বলেন তো? পরের দিন বলবো, আজ অনেক রাত হলো, এখন বাড়ি যাও। ওরে চারিমা, বলতেই তো ভুলে গিয়েছিলাম, ওই জামার পকেটে দেখ তো কিছু টাকা আছে, তুলে রেখে দাও তো মা। মাস 6 এখন নিশ্চিন্ত, কাজকর্ম তেমন না পেলেও মোটামুটি চলে যাবে, বুঝলে ভাইয়ারা। মধুসুন্দরী দেবীর আশীর্বাদে খাওয়া পড়ার কষ্ট আমার হয় না, ও ঠিক জুটে যায় কোথাও না কোথাও থেকে। এই বলে সিগারেটে টান দিতে লাগলো তারানাথ তান্ত্রিক। তার মুখে তখন দারুণ এক পরিতৃপ্তির হাসি। দেখলাম তারানাথের বাহাতের বুড়ো আঙ্গুলে একটা ব্যান্ডেজ বাঁধা। গল্পটা তাহলে সত্যি হতেও পারে। ভাবতে ভাবতে আমরা মটলেন ধরে হাঁটতে লাগলাম বাড়ির পথে। আমাদের আজকের নিবেদনে আপনারা শুনছিলেন জয়ন্তীর কলমে তারানাথ তান্ত্রিক ও চামুন্ডার রোষ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।